চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। নানান ভিডিও তো দেখো আমার, নানান রকম গল্প, নানান রকম ছবি, নানান রকম রিলস। যাই হোক বন্ধুরা, আজকে আমার ট্রাভেল ব্লগের এক নতুন স্থান আদি সপ্তগ্রাম। ইতিহাসে প্রায় অবলুপ্তির পথে এই আদি সপ্তগ্রাম। কজনই বা খোঁজ রাখি এই আদি সপ্তগ্রামের, যা ইতিহাসের অনেক কিছু বহন করে নিয়ে আসছে। আমি তারই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, আর অবশ্যই পাশে থাকা অল বটনটি টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে আজকে ইতিহাস শুরু করি আদি সপ্তগ্রাম ব্লগের নতুন ভিডিও। আমরা ইতিহাস কজনই বা ভালোবাসি আর কজনই বা পাতা উল্টে পড়ি, কারণ পুরাতনকে আজকের যে নতুন জেনারেশন হয়তো দেখতেই চায় না, কিন্তু ইতিহাসই হলো ভবিষ্যতের এবং বর্তমানের পথ। আমরা যদি ইতিহাসটা না জানি তাহলে বর্তমান এবং ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই ইতিহাসের পাতা উল্টাতেই হবে। সেই হলদে হয়ে যাওয়া পাতা উল্টে আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব প্রায় আনুমানিক 1000 বছরের অতীতের কিছু কথা। পৌঁছে যাচ্ছি সেই জায়গাটা, যে জায়গাটা এক সময় ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র বাংলা তথা ভারতবর্ষে। যে জায়গাটি পর্তুগিজরা বলতো পর্তু পেকেলু, অর্থাৎ ছোট বন্দর। তার সাথে চট্টগ্রামকে বলতো পর্তু প্রাদি, অর্থাৎ বড় বন্দর। আমরা পৌঁছে যাব সেই জায়গাটা, যে জায়গায় গড়ে উঠেছিল প্রথম টাকশাল, যা ইতিহাসে বহু তথ্য নিয়ে বর্তমানেও উপস্থিত এই আদি সপ্তগ্রাম। চলুন তাহলে আমরা ঘুরে আসি। আমি রওনা দিয়েছিলাম শ্রীরামপুর স্টেশন থেকে আদি সপ্তগ্রাম। শ্রীরামপুর স্টেশনে গিয়ে দেখি আদি সপ্তগ্রাম যাওয়া সরাসরি যে ট্রেন বর্ধমান, তখন প্রায় চলে গেছে। সামনেই ব্যান্ডেল, তাই ব্যান্ডেলে উঠে আমি এগিয়ে চললাম যাতে কাছাকাছি পৌঁছে যাই। ব্যান্ডেল থেকে কোনো ট্রেন আমরা ধরে আবার আদি সপ্তগ্রাম যাব, এই মনে করে ব্যান্ডেল লোকালে আমি উঠলাম। শ্রীরামপুর থেকে যাওয়ার পথ খুবই মনোরম, খুবই সুন্দর। আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, আশা করি আপনাদের সত্যি মন ভালো হয়ে যাবে। এইভাবে এগিয়ে চললাম ব্যান্ডেলের উদ্দেশ্যে এবং যথাসময় ব্যান্ডেলে পৌঁছে গেলাম। আপনারাও যেতে পারবেন সরাসরি হাওড়া থেকে বর্ধমানে উঠে আদি সপ্তগ্রাম। ব্যান্ডেলে পরের স্টপেজ হচ্ছে আদি সপ্তগ্রাম, কোনো অসুবিধা হবে না। আর বর্ধমান থেকে এলে আপনারা আদি সপ্তগ্রাম আসবেন, ঠিক ব্যান্ডেলে আগে স্টপে। ইতিহাসে যা খুবই প্রসিদ্ধ। এবার গল্প শুরু করি তাহলে বাকি গল্পটা। এই সেই বর্গীদের আক্রমণের স্থান, যেখানে বাচ্চাদের মুখে মুখে তখন শুনতো সেই ঘুম পাড়ানি গান, বাচ্চাদের গান করিয়ে ঘুমোতো, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশ। এইরকম আরও কত অনেক কিছু যা এই আদি সপ্তগ্রামে বর্তমান। এখানে বয়ে চলেছে প্রাচীন পুণ্যতয়া সরস্বতী নদী, যদিও আজও তার যৌবন হারিয়ে এখন প্রায় শেষ লগ্নে উপস্থিত। এই জায়গাটি ছিল মনসামঙ্গল কাব্যে সেই কপালকুণ্ডলার ইতিহাসের কথা আজও দাঁড়িয়ে আছে সপ্তগ্রাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডল উপন্যাসের কথা, যেখানে বহু বাণিজ্যিক কেন্দ্র বাণিজ্য করতে এসেছিল এবং এখান থেকে বাণিজ্য করতে গিয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডল উপন্যাসে প্রধান চরিত্র নবকুমারের মুখে এই সপ্তগ্রামের কথা বিশেষ জানা যায়। বন্দরের কথা বর্ণনা আছে। মজে যাওয়া সেই বন্দর আজ প্রায় বিলুপ্তির পথে। আমি তারই ইতিহাস তুলে ধরার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো জানেন প্রায় 10ম শতাব্দীতে কবি দ্বিজ বিপ্রদাসের সেই মনসামঙ্গল গ্রন্থেও পাই এই বহিত্র ধাপায় কুলে চাঁদ অধিকারী বলে সেই চাঁদ সদাগরের কাহিনী। বন্ধুরা, আমরা এতক্ষণে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। এই ব্যান্ডেল স্টেশনে বসেছি, তখনও আদি সপ্তগ্রাম যাওয়া সেই ট্রেন আসেনি, তাই আমি আপনাদের সামনে গল্পটা তুলে ধরি। এবার বলবো আপনাদের এই আদি সপ্তগ্রাম কেন নাম হয়েছিল। দেখুন, সপ্তগ্রাম নামকরণ সম্বন্ধে একটি পৌরাণিক নানান কাহিনী বর্তমান, আমি তাই নিয়েই বলি। সেই প্রাচীন কালে বা অতীতে কান্নকুব্জে প্রিয় বস্তু নামে এক
রাজা ছিলেন। কথিত আছে ওই রাজার 7 পুত্র ছিল। 7 পুত্র তারা বিতৃষ্ণা হয়ে তারা 7 জনে 7টি গ্রামে বসবাস করতে শুরু করেন। রাজকীয় জীবন থেকে তারা বিতৃষ্ণা হয়ে গেছিল। গঙ্গা যমুনা সরস্বতী নদীর সংযোগস্থলে উপস্থিত হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং সেখানকার 7টি গ্রামে নিজ নিজ আশ্রম স্থাপন করেন এবং গ্রামগুলি ছিল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, খামারপাড়া, কৃষ্ণপুর, দেবানন্দপুর, 30 বিঘা ও শিবপুর। এই 7টি গ্রামকে নিয়ে গড়ে ওঠে সপ্তগ্রাম বা সাতগাঁও নগরী। পশ্চিমবঙ্গের হিন্দু রাজাগণ রাজত্বকালে সপ্তগ্রামকে একটি তীর্থ বলে গণ্য করা হতো। বিজয় সেন, যিনি সেন রাজবংশের প্রথম স্বাধীন নরপতি, যার রাজত্বকাল ছিল আনুমানিক 1027 থেকে আনুমানিক 1152 খ্রিস্টাব্দ, তিনি প্রথম রাঢ় দেশ স্থাপন করেন এবং সেখানেই রাজত্ব করেন। এই সময় সপ্তগ্রাম ছিল তার রাজধানী। পরে অবশ্য তিনি পাল সাম্রাজ্যের অবশিষ্টাংশ অধিকার করে গৌড় সিংহাসনে অধিষ্ঠিত হন। শুধু তাই নয়, ধৈ রচিত পবনদূত নামক একটি কাব্যে লেখা হয়েছিল বিজয় সেন নিজ নামানুসারে ত্রিবেণীর নিকট বিজয়পুর নামে এক নগর প্রতিষ্ঠা করেন। আবার তার পরবর্তী লক্ষণ সেনের রাজত্বকালে মুরারি শর্মা রাঢ়ে রাজত্ব করেন, যার রাজধানী ছিল এই সপ্তগ্রাম। বৈদেশিক পর্যটক, আফ্রিকার পর্যটক ইবেন বতুতার বিবরণ থেকেও আমরা এই সপ্তগ্রামের বন্দর সম্পর্কে বিশেষ খবর পাই, কারণ সমুদ্রগামী বড় বড় বাণিজ্য পথ তখন সপ্তগ্রাম পর্যন্ত যাতায়াত করত। পর্তুগিজরা অস্থায়ীভাবে এই অঞ্চলে থেকেছিল। 1580 সালে আকবরের ফরমানের বলে হুগলিতে স্থায়ীভাবে উপনিবেশ স্থাপন করেন তারা বঙ্গোপসাগর দিয়ে গঙ্গায় মোহনায় প্রবেশ করে হুগলি ও সপ্তগ্রামে যাতায়াত করত। শুধু তাই নয়, নিরীহ মানুষদের উপর অত্যাচারও করত তারা। এই যে মূর্তিগুলো দেখছেন সপ্তগ্রামে থেকে প্রাপ্ত, এই সমস্ত মূর্তিগুলো ছিল সেই সময়কার উল্লেখযোগ্য স্থাপত্য। আর এই স্থাপত্যটাও ছিল অসাধারণ। এটা ত্রিপোটা। এই ত্রিপোটা ছিল, এখনো দেখতে পাওয়া যায় তার ভগ্ন অবস্থা। সপ্তগ্রাম শুধু বাণিজ্য কেন্দ্র নয়, একটা ঐতিহাসিক, শুধু এই যে লুপ্তপ্রায় সরস্বতী নদী যা প্রায় অবলুপ্তির পথে, সপ্তগ্রামের যা ছিল একটা বাণিজ্যের অন্যতম কেন্দ্র। আধুনিক এটা দুর্গা মঞ্চ আমি দেখাবার চেষ্টা করলাম। আমি এখন গিয়ে তার সন্ধান পাই, যেটা তৈরি হয়েছে এক সুন্দর কারুকার্যময়। এইভাবে সপ্তগ্রামের কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। যদি ভালো লাগে এইরকম ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবার ফেরার পালা। এবার ফিরব আদি সপ্তগ্রাম থেকে। ফেরার পথে নানান প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করলাম কিছু ঐতিহাসিক পটভূমির কিছু কথা, কারুর জানা কারুর অজানা। এই অজানা জানার মধ্যে দিয়েই আমাদের নতুনকে খুঁজে বার করাই হচ্ছে আমার কাজ। এই রকম ভিডিওগুলো আমি তুলে ধরি বারবার। নানান যেখানেই যাই সেখানেই ইতিহাসের গন্ধ পাই, আর তাই দিয়েই তৈরি করি নতুন নতুন গল্প, কাহিনী এবং কিছু ঐতিহাসিক তথ্য। চলুন বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।